দর্শক এবার মূল আলোচনায় ফিরব। শামীম ভাই, আমরা ধারণা করে নিয়েছিলাম এবং গতকালও সংবাদ সম্মেলনে, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সবাই বলছিলেন যে চিটাগংয়ের উইকেটটা সাধারণত যেমন হয়ে থাকে, যেখানে প্রচুর রান হয়, কিন্তু বাংলাদেশ যেভাবে শুরুটা করেছে এবং 3 ম্যাচের সবগুলোতেই বাংলাদেশ টস হেরেছে। শুরুর 2 ম্যাচে আগে ব্যাট করেছে নিউজিল্যান্ড, এই ম্যাচটাতে এসে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমি যেটা বলছিলাম যে রান অনেক হয়, আমরা যেটা জানি এই সাগরিকায়, কিন্তু বাংলাদেশের খেলাটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এই ইনিংসটা? দেখুন, আসলে চিটাগাংয়ের কিন্তু রিসেন্ট পারফরমেন্স কিন্তু আমাদের ভালো না বাংলাদেশ টিমের। একটা সময় পয়মন্ত ছিল, হ্যাঁ, একটা সময় পয়মন্ত ছিল, কিন্তু রিসেন্ট পারফরমেন্স আমাদের ভালো না। আমাদের ভাগ্যটা ভালো যে আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের সাথে 2টা সিরিজ, পূর্ণাঙ্গ সিরিজটাই কিন্তু আমরা ওয়ানডে সিরিজটা খেলেছি ঢাকায়। এটা কিন্তু আমাদের জন্য অনেক বেটার ছিল, যার কারণে আমরা সিরিজটা জিতে গেছি। এখন ঢাকার উইকেটটা হচ্ছে কি আমাদের ভেরি মাচ হ্যাবিচুয়েট হয়ে গেছে আমাদের টিমের জন্য। আপনি জানেন যে এই যে মিরপুর স্টেডিয়ামে আমরা অলরেডি 223টা ম্যাচ খেলে ফেলেছি ইন্টারন্যাশনাল। এটা বিরাট একটা ব্যাপার, পুরো বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ এইখানেই হয়। আর চিটাগাঁও কিন্তু সেকেন্ড বিগেস্ট ভেন্যু, যেটা আমরা এখন মনে হয় 91th ম্যাচ খেলছি। কিন্তু চিটাগাংয়ের যেটা সমস্যা এখন ইদানিং দেখা দিয়েছে সেটা হলো, দেখেন যে আউটফিল্ডটা একটু কেমন যেন ফ্যাকাশে আমরা লালচে বর্ণে হয়ে যাচ্ছে, পানির মিঠা পানির অভাব। তারপরে হচ্ছে আপনার যে পিচটা, এটা হচ্ছে কি যে এমন একটা সময় যে মৌসুমের শেষ সময় এখন, কিন্তু ক্রিকেট মৌসুম যেটাকে বলা হয়, এপ্রিল পর্যন্ত এটা কন্টিনিউ করে। সেই মৌসুমের শেষ দিকে এসে তো উইকেটটা বেটার হওয়ার কথা, কারণ উইকেট থেকে অনেক রান হওয়ার কথা, উইকেটে ইভেন্ট বাউন্স থাকার কথা, কিন্তু হচ্ছে উল্টাটা। আমি একটু আগে দেখলাম যেটা ওরকে যে থার্ড উইকেট, যেটা আপনি সৌম্য আউট হয়ে গেল, এটা আনপ্লেয়েবল বল ছিল। আসলে সৌম্যকে এখানে দোষ দিয়ে কোনো লাভ নেই, বলটা পড়ে হঠাৎ করে স্কিড করে চলে গেছে উইকেট স্ট্যাম্প নিয়ে, সৌম্য নিজেও বিশ্বাস করতে পারেননি। আমি এটা একই জিনিসটা আমরা প্রেডিক্ট করছিলাম। ঢাকা যেটা হয়েছে মিরপুরে, আপনি 2টা ম্যাচ দেখবেন, 2টা ম্যাচে দেখেন, 2টা ম্যাচে কিন্তু আনইভেন বাউন্স প্রচুর করেছে, যার কারণে কিন্তু আপনি বলটা রিড করতে পারেননি ব্যাটাররা, যে বলটা কিভাবে যাচ্ছে। এবং আমরা প্রথম ম্যাচে যেটা হেরেছি সেটা টোটালি হচ্ছে আমাদেরই ভালো করার কথা, আমাদের এই অভ্যস্ত উইকেটে, কিন্তু আমরা খারাপ করেছি অনলি বিকজ অফ এই আনইভেন বাউন্সের কারণে। এখন জানি না যে চট্টগ্রামে আপনি কি ধরনের, চট্টগ্রামে তো সাধারণত উইকেট যেইভাবে বানানো হয়, নাকি আপনার মেসেজটা দেওয়া হয়েছে আমাদেরকে জিততে হবে, এই জন্য উইকেটটা হবে যে আমাদের মতো করে ডেড উইকেট। এটা বোঝা যাবে সেকেন্ড ইনিংসে যখন নিউজিল্যান্ড ব্যাট করতে নামবে। এমনও তো হতে পারে যে আপনি একটা লো স্কোরিং ম্যাচ, সেই লো স্কোরিং ম্যাচে আমরা জিততে যাচ্ছি, এটাও হতে পারে। এখনো আশা ছেড়ে দেওয়া ঠিক হবে না। কিন্তু একেবারে সিরিজের শুরুতে ক্যাপ্টেন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের যারা আছেন তারা বলছিলেন যে একদম বিশ্বকাপকে মাথায় রেখেই উইকেটগুলো বানানো হবে এবং সেখানে রান হবে, পেস বান্ধ উইকেট হবে, মানে টিপিক্যাল উইকেট থেকে বেরিয়ে। এটা হচ্ছে আপনি, এটা এমন হয় না যে বলার জন্য বলা কি না, কারণ আমরা অতীতে কিন্তু এই ধরনের অনেক কথা শুনেছি। আপনি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে এমন একটা উইকেট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে দিলেন যে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ 4-1 জিতলাম, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-2 জিতলাম, এমন ঘটনা তো আছে, তাই না? অর্থাৎ এবং কি দেখেন, অথচ অস্ট্রেলিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে, তাই না? বিষয়টা কি দাঁড়াচ্ছে, এগুলো বুঝতে হবে যে আমরা আসলে কোন প্রস্তুতিটা করতে যাচ্ছি। আসলে আমাদের এখন প্রস্তুতি যেটা, সেটা হলো র্যাঙ্কিংটাকে সিকিউর করা, কারণ পরবর্তী 2টা সিরিজ হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ার সাথে আর হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে, এটা হোমে, আর হচ্ছে অ্যাওয়েতে আমরা খেলবো হচ্ছে আপনার জিম্বাবুয়ের সাথে। আয়ারল্যান্ডের সিরিজটা এখন আনসার্টেন অবস্থায় আছে, তারা এখনও নিশ্চয়তা দেয়নি তারা খেলবে কি খেলবে না। তাহলে তারা বলেই দিয়েছে যে এটা তারা খেলবে না। আচ্ছা, তাহলে যদি হয় আমাদের এই পরবর্তী 2টা সিরিজের রেজাল্টটা কী হবে, ইন্ডিয়াকে আমরা হারাতে পারবো, অস্ট্রেলিয়াকে হারাতে পারবো, এটাকে ভাবতে হবে, হারাতে পারবো কি না। তারা ফুল স্ট্রেংথ টিম নিয়ে আসলে সেখানে আমাদের রেজাল্টটা কী হবে, তাই না? কারণ এই অস্ট্রেলিয়ারও সাবকন্টিনেন্টে খেলার খুব অভ্যাস, আপনি আর ইন্ডিয়া তো আমাদের কন্ডিশনেই খেলে, এবং তারা খেলে আসবে হচ্ছে পিএসএল খেলে, তারা আইপিএল খেলে তারা আসতেছে। সুতরাং তারা ধাতস্থ হচ্ছে, এবং ওইখানে তাদের কিন্তু পরপর কয়েকটা সিরিজও আছে তাদের হোমে। আমাদের এখন টার্গেটটা, যদি আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ 2-1 জিততে পারি, তাহলে কিন্তু আমাদের র্যাঙ্কিংয়ের যে অবস্থান আছে, আমরা রেটিং পয়েন্টটা এমন একটা সুসংহত করব যে আমাদের এই অবস্থান থেকে আমাদের নামানো যাবে না। অর্থাৎ আমরা এখন যে অবস্থা আছে, বলা হচ্ছে 2টা টিম সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলবে, যেহেতু 14 দলের ওয়ার্ল্ড কাপ, 10 টিম খেলবে সরাসরি। সে 2টা টিমকে, একটা সাউথ আফ্রিকা আর একটা হচ্ছে আপনার জিম্বাবুয়ে আমাদের র্যাঙ্কিংয়ের নিচে আছে,
ওটা হিসাবটা নাই করি, আমাদের উপরে আছে হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা অটো কোয়ালিফাই করতেছে, অর্থাৎ সাউথ আফ্রিকা যেইখানে কোয়ালিফাই করতেছে, আমরা যদি এখন নাম্বার আপনার 9-এ থাকি তাহলে হিসাবে কিন্তু নাম্বার 9 না, হিসাবে নাম্বার 8, অর্থাৎ আমরা সিকিউর করে ফেললাম। এই জায়গাটাই আমাদের ভাবতে হবে যে এই সিরিজ এবং পরবর্তী 2টা সিরিজের রেজাল্টটা যদি আমরা খুব ড্যামেজ না হয় তাহলে আমরা সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলবো, এটা বলাই বাহুল্য। জি, রেটিং পয়েন্টের কথা আপনি বলছিলেন, হয়তোবা 2-1 সিরিজ জিতলেও বাংলাদেশের অবস্থানের মানে র্যাঙ্কিং এর অবস্থানের পরিবর্তন হবে না, 9ই থাকবে এবং নিউজিল্যান্ডেরও পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওয়েস্ট ইন্ডিজ একেবারে ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। 77 পয়েন্ট কিন্তু রেটিং পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের, এবং বাংলাদেশের এই মুহূর্তে আছে 79। যদি জিততে পারে সেক্ষেত্রে 81 হবে, অর্থাৎ 4 পয়েন্ট কিন্তু এগিয়ে যাবে। এবং নিউজিল্যান্ডের কথা বলতে হয়, নিউজিল্যান্ডও ভারতের সাথে খুব বেশি রেটিং পয়েন্টের ব্যবধান নেই এই মুহূর্তে, 112-তে আছে, 115 হবে কিন্তু নিউজিল্যান্ড যদি জিততে পারে, সেক্ষেত্রে 118 আছে ভারতের। তো এই রেটিং পয়েন্টটা তো আপনি যেটা বলছিলেন যে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বকাপের জন্য। দেখেন আসলে নিউজিল্যান্ড কিন্তু অনেক আগেই তাদের পজিশন সিকিউর করে ফেলেছে, তারা এখন র্যাঙ্কিং নাম্বার 2-তে আছে ওডিআইতে। তাদের খুব বড় ধরনের ড্যামেজ না হলে তাদের তো কোনো বিদায়ের কোনো আমি কারণই দেখতেছি না, এবং তারা হবে না। তাদের যেটা লক্ষ্য থাকতে পারে যে তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং 1 নাম্বার দল হওয়ার জন্য হয়তো বা খেলবে। হ্যাঁ, সেইটা একটা তাদের সেইটাই টার্গেট এখন তাদের, কারণ তারা পরবর্তী সিরিজ কিন্তু তাদের খেলার কথা ইন্ডিয়াতে, তাই না? সুতরাং তাদের অবস্থানটা ওইখানেই হয়তো পরিবর্তন হয়ে যাবে, উপরে যেতে পারে তারা। এবং তাদের যে টিমটা, তারা তো সেরা টিমটা নিয়ে তারা আসেনি। আপনি জানেন আইপিএল এবং পিএসএল এ তাদের নিয়মিত ক্রিকেটারদের 7 জন ক্রিকেটার ওইখানে আছে। বিশেষ করে আপনি দেখেন বাংলাদেশ সফরে আসছেন মিচেল স্যান্টনার, যে হচ্ছে ক্যাপ্টেন নিউজিল্যান্ডের, উনি কিন্তু স্পিন বোলিং অলরাউন্ডার, এবং এখন যদি সময়ের কথা বলেন, এই সময়ের বিবেচনায় কিন্তু উনি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। আচ্ছা, এরপরে আছেন গ্লেন ফিলিপ। আপনি ফিল্ডিং করেই তো টিমকে জিতাতে পারেন, এমন একটা ফিল্ডার, ওয়ার্ল্ডের বেস্ট ফিল্ডার এখন। এবং তারপরে আছেন কি আপনি রাচিন রবীন্দ্র পারফরমেন্স জানেন যে গত ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন উনি, বিশেষ করে 2023 ওয়ার্ল্ড কাপে, ওটা তার ফার্স্ট এবার ওয়ার্ল্ড কাপ ছিল এবং খুব কম বয়সে উনি ভালো করেছেন। সুতরাং আপনি এই 3টা সুপারস্টারকে বাদ দিয়ে বাংলাদেশে এসে আপনি কী বা করতে পারেন, তাই না? তারপরও দেখেন আপনি তাদের যে ফার্স্ট ম্যাচটা দেখেন, একেবারে আনকোরা দল, যারা যেই টিমের 9 জন প্লেয়ার হচ্ছে ঘুরে ফিরে আপনি অল্প কয়টা ম্যাচ খেলেছেন মাত্র, তারা কিন্তু খেলেছেন এখানে। তো এত কম অভিজ্ঞ প্লেয়ারদের নিয়েও কিন্তু তারা কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। সেকেন্ড ম্যাচে একটু প্যানিক হয়েছে, বিশেষ করে নাহিদ রানার বলটাকে তারা রিড করতে পারে নাই। নাহিদ রানা কিন্তু আপনার বাউন্স দিয়ে, গতি দিয়ে বাউন্স এবং সুইং 3টাকে ইউজ করেছে। ইভেন আপনি দেখেন লেট ইয়র্কারও পেয়েছেন উনি উইকেটে, আপনার যখন আপনার লাস্টের দিকে ওনার বলের শেষের ওভারগুলোতে উনি ওই ইয়র্কার আদায় করেছেন। ইয়র্কারের একটা ডেলিভারিতে উনি বোল্ড আউটও করেছেন, আর একটা আপনি কোনো মতে বেঁচে গেছেন ইয়র্কার থেকে আর কি। তাহলে আপনি যদি নাহিদ রানাকে বাদ দিতেন, আপনি তো পরের ম্যাচটা কিন্তু রেজাল্টটা কিন্তু অন্যরকম হতে পারতো, তাই না? বা নাহিদ রানা যদি উইশোটা না করতে পারতো। এখন এই নিউজিল্যান্ড এখানে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে অনেক ক্রিকেটার আছে, তারাও চাচ্ছে যে তাদের যে ব্যাকআপ বেঞ্চটা এটা স্ট্রং করে নিয়ে তারা ওয়ার্ল্ড কাপে যাবে, হয়তোবা তাদের ভাবনা এটাই আছে। কারণ বেশ কিছু প্লেয়ার আছে এর মধ্যে ইয়াংস্টার, যারা কিন্তু খুব দরজায় কড়া নাড়ছেন এখন মেইন টিমে ঢোকার জন্য। দেখার ব্যাপার। আজকেও আমাদের যে 11টা হয়েছে দেখেন, 11-এরও কিন্তু আমাদের চেঞ্জ আসছে। জি, দুটি পরিবর্তন আমরা দেখলাম, মুস্তাফিজকে ইরশাদ হোসেন এবং তাসকিন আহমেদের বদলে মুস্তাফিজ এবং তানভীর বাহাতি স্পিনার। তানভীর কিন্তু আসলে যদি আপনি শুধুমাত্র বোলিং দিয়ে বিবেচনা করি, যেহেতু আমাদের আপনার সাকিব চলে যাওয়ার পরে লেফট আর্ম স্পিনার কিন্তু আমাদের স্লটে তেমন নেই। নাসুম হাসান ওনাকে টি20 খেলান, ওয়ানডের জন্য তেমন একটা বিবেচনা করা হয় না। সুতরাং আপনার লেফট আর্ম স্পিনার কিন্তু খুব দরকার হয়ে পড়ছে, যে অপোজিশনের কতগুলো রাইট হ্যান্ড ব্যাটসম্যান আছে তার উপর ডিপেন্ড করে লেফট আর্ম স্পিনারদের বোলিং ইফেক্টিভিটিটা। এইটা একটা বিরাট ব্যাপার যে আপনি তানভীরকে দিকে তাকায় থাকতে হবে আজকে। এমনও আমি সেটা বললাম যে আপনি কিন্তু যদি লো স্কোরিং ম্যাচ হয় এর মানে এই নয় যে আমরা হেরে যাচ্ছি। আমরা কিন্তু আমাদের যে বোলিং স্ট্রেংথ, নিয়মিত বোলিং স্ট্রেংথ যেটা আছে, মুস্তাফিজ ঢুকাতে তো আপনি বোলিং স্ট্রেংথ একটু বেড়ে যাওয়ার কথা। এখন দেখা যাক আপনি শেষ পর্যন্ত কোথায় যায়। যদি আমরা ম্যাচ জিতি, টানা 3টা সিরিজ জেতার সৌভাগ্য ওইটা কিন্তু আমাদের হচ্ছে, এবং এটা অনেক ভালো ব্যাপার। আপনি খেয়াল করে দেখবেন 2015 সালে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল যে আমরা 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য আমাদের একটা বেঞ্চমার্ক ছিল যে র্যাঙ্কিংয়ে টপ 8-এ থাকতে হবে। আমরা কিন্তু র্যাঙ্কিং 9 থেকে
9 থেকে 7-এ উঠেছিলাম, 6 না 7-এ উঠেছিলাম, একটার পর একটা হার্ডেল ব্রেক করে। সেটা কি, প্রথমে সাউথ আমরা আফ্রিকা, পাকিস্তানকে পাকিস্তান। না প্রথমে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, পরে ইন্ডিয়াকে হারিয়েছি, পরে সাউথ আফ্রিকা হারিয়েছি। এবং স্ট্রং তিনটা দলের চিন্তা করে বিপক্ষে দেখেন জয় ছিল। ওই সিরিজেই কিন্তু আমাদের মুস্তাফিজের আবির্ভাবটা হয়েছে। জি, আমরা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ওই রকমই যদি আজকে আমরা নিউজিল্যান্ডকে হারাতে পারি, তাহলে ওই একটা আবহটা কিন্তু আবার বাংলাদেশ টিম যে একটা ফিরে পাচ্ছে, মোমেন্টাম তৈরি হবে। হ্যাঁ ফিরে পাচ্ছে, সেটাই কিন্তু আমরা বলতে পারি যে ওইখান থেকে টনিক আমরা নিয়েছি কিনা, হয়তো বা নিয়েছি, সেইটার প্রতিফলন আমরা দেখতে পারবো। জি। যে 3 উইকেট গেছে, 3টি উইকেটই কিন্তু উইলো রোর্ক তিনি নিয়েছেন। অর্থাৎ আমার কাছে কি মনে হয় যে মানে তিনি কিছু মানে এক্সেপশনাল বল করছেন বলেই কি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখেন, ওই গত ম্যাচেও কিন্তু একই কথা বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু অনেক কিছু শেখার আছে। নাহিদ রানা যেই কৌশলে বল করছে, ওরা কি দেখছেন না? নিশ্চয়ই এটা নিয়ে অ্যানালাইসিস হচ্ছে যে কোন বলে আমরা উইকেট দিয়ে আসতেছি, কোন বলটা এই উইকেটের বিহেভের সাথে যাচ্ছে, কোন বলটা আপনার একটু বিপজ্জনক আনপ্লেবল হচ্ছে, হয়তোবা সেইগুলোই আপনি ট্রাই করছেন তারা। আর আপনি রোডকে জানেন যে সে কিন্তু তারও গতি, এবং যেহেতু হাইটটা উনি ভালো বাউন্স পায়। এবং এই ক্ষেত্রে আমি যে শেষ উইকেটটা যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে আসলে আনপ্লেবল। এইভাবে যদি হয়, প্রথম উইকেটটা আপনি উইকেটের পিছনে দিয়ে আসছেন, এইটা না দিলেও পারতেন, এই জায়গাটা একটু ঝামেলা ছিল। সাইফ হাসানের কথা হ্যাঁ, বলছেন। সাইফ হাসানের কথা। আপনি আমাদের টপ অর্ডাররা কিন্তু আরেকটা জায়গায়, আপনি এই যে আমি একটুকে বলবো যে আপনার যে তানজিদ হাসান তামিম, উনি কিন্তু আপনি ধারাবাহিক না, এটা খুব বাজে ব্যবস্থা। যে আপনি ধরেন, তার উপরে কিন্তু অনেক বেশি প্রত্যাশা। উনি কিন্তু একসময় গত বছর প্রমাণ করেছিলেন যে টি-20-তে 4-এর থেকে ছক্কা বেশি মেরেছেন উনি, তাই না? এবং তিনি highest leading run লাস্ট ম্যাচেও কিন্তু উনি scorer 4টা ছক্কা মেরেছেন, 4টা ছক্কাই কিন্তু দেখার মতো, তাই না? লিডিং রান স্কোরার গত বছরের বাংলাদেশ শুধু না, যে টেস্ট প্লেইং কান্ট্রিগুলোর মধ্যে সেকেন্ড পজিশনে ছিল ওনার রানের দিক দিয়ে, মানে ফুল নেশনগুলোর মধ্যে দিয়ে। অর্থাৎ উনি চাইলে বড় ইনিংস খেলতে পারেন, চাইলে যখন যে বড় ইনিংস খেলতে পারেন, নিশ্চয়ই সব বল আপনি খেলবেন না, আপনাকেও তো ভাবতে হবে, ইনিংসটা ক্যারি করার কথা মাথা রাখতে হবে, তাই না? আর এই জায়গাটা আমাদের তাহিদ হৃদয় পরবর্তী ম্যাচ ভালো খেলে ধারাবাহিক ছিলেন। আশা করবো যে এই ম্যাচটাতেও তাহিদ তিনি- হৃদয় এই ম্যাচে ধারাবাহিক থাকলে আমাদের জন্য আপনি ভালো। তানজিদ তামিমের কথা বলছিলেন যে তিনি ধারাবাহিক নন, যদিও তিনি প্রমাণ করেছেন নিজেকে। সাইফ হাসানের ব্যাপারে আপনার মতামতটা কি? আমরা একেবারে দীর্ঘদিন ধরেই তাকে দেখছি, একেবারেই ফর্মে নেই তিনি। এবং আমাদের আলটিমেটলি যেটা হচ্ছে যে আমাদের যে ওপেনিং যে লাইন আপটা কিংবা ওপেনিং যে পজিশনে যারা খেলছেন, সেখান থেকে আসলে আমরা স্টার্টটা একটা ভালো শুরু করতে পারছি না। হ্যাঁ, এটা পারছি না যে পারবো না এমন না। আপনি সাইফ হাসান দেখেন, সাইফ হাসানের কিছু গুণাবলী আছে যেটা ওয়ানডে ক্রিকেটের জন্য খুবই জুৎসই। যেমন উনি আপনার ভিতে খেলেন, স্ট্রেট ব্যাটে খেলেন, উনি সোফার উনি অ্যাডভেঞ্চারি শট উনি কম খেলেন, উনি লিমিটেড শটের মধ্যেই উনি থাকতে চান, এবং এই শটগুলো অ্যাকুরেট হইলে ভালো হয় ওনার জন্য। এবং ওনাকে কিন্তু এখন কিন্তু ঘোষিত ভাইস ক্যাপ্টেন। আপনি যখন ভাইস ক্যাপ্টেন হয়ে যাবেন, অর্থাৎ আপনার পজিশনটা আপনি সিকিউর করে ফেললেন আপনার 11-এ, এইটা একটা ব্যাপার আছে। এই জায়গাটা যদি ঘোষিত না হতো, তাহলে উনিও একটু শঙ্কায় থাকতেন। সেই ক্ষেত্রে উনি হয়তো এমন চিন্তা করতেন, পারফর্ম না করে টিমে থাকবো না। এখন ওনাকে আপনি যে পজিশনে রাখছেন, আপনি খুব টিমের যে ওয়ার্ল্ড কাপে খুব একটা চেঞ্জ হবে তেমন কিছুই নয়। হয়তো আপনি আমাদের ব্যাকআপ বেঞ্চের বোলিংটা অনেক স্ট্রং আছে, সুতরাং বোলিং নিয়ে আমাদের ভাবতে হচ্ছে না, ভাবতে হচ্ছে যে একটু টপ অর্ডার ব্যাটিং নিয়ে। এবং টপ অর্ডার আপনি বললেন, শ্যাম ভাই একটু থামিয়ে দিতে হচ্ছে আপনাকে। আমরা একটু সচিবালয়ে যে সচিবালয়ে কথা বলছেন সড়ক নৌপথ মন্ত্রী, তার কথা একটু শুনবো। ঢাকা চট্টগ্রাম মহানগর আপনার সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার। সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে, তাতে 4.45% বাড়ছে। আবার যদি আন্তঃজেলা যান, 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার, সেটা 5.19% বাড়ছে। আবার ডিটিসি এরিয়া যেটা আছে, সেখানে 2 টাকা 32 পয়সা আছে পার কিলোমিটার এই মুহূর্তে ভাড়া, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2 টাকা 43 পয়সা হবে, যেটা 4.74% বাড়বে। আর এটাই হচ্ছে এই মুহূর্তে সিদ্ধান্ত। তাদের অন্যান্য বেশ কিছু দাবি ছিল, সেটা আমরা এই মুহূর্তে বিবেচনায় নিচ্ছি না, নেওয়ার সুযোগ নেই আমরা বলেছি। তো আশা করছি যে যতটুকু সমন্বয় করা এখানে হয়েছে, সেটা এই পরিস্থিতিতে যেহেতু জ্বালানির দাম বেড়েছে, আমরা এতটুকু সমন্বয় করতে সক্ষম হলাম।
না, মনিটরিং আমাদের আগেও আছে, এটা নির্ধারণ করা হবে, প্রজ্ঞাপন জারি করে নির্ধারণ করে দেওয়া হবে। আপনি জানেন যে বিশেষ করে নন এসি বাসের ভাড়া নির্ধারণ করা আছে, সব জায়গায় আছে, তো সেভাবেই এটা আপনার কার্যকর হবে। 8 টাকা 10 টাকা আছে, সেটা বহাল আছে। 10 টাকা 8 টাকা এর স্থান ভেদে আছে, সেটা বহাল থাকবে, সেটা কোনো বাড়বে না। 22 সালে যখন জ্বালানি তেলের দাম বেড়েছিল, সেই সময় যখন এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল ভাতা বাড়ানো, তারা সবভাবে বাড়াইলে তারা তার চেয়ে বেশি বাড়িয়েছিল। সেই ক্ষেত্রে আপনাদের কি মেসেজ তাদের জন্য? 22 সাল আর 26 সাল ভিন্ন। 22 সালে যারা পারেনি তাদের প্রশ্ন করলে ভালো হয়। 26 সালে যারা আপনাদের সাথে বসে কথা বলছে তারা পারবে, এবং পারার জন্যই এটা সমন্বয় করেছে, এটা অব্যাহত থাকবে, এর কোনো ব্যর্থতার সুযোগ নেই। দর্শক, সচিবালয়ে কথা বলছিলেন সড়ক, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী, এবং তিনি আমরা যেটা জানতে পারলাম তার কাছ থেকে যে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে বাড়ছে ভাড়া। এবার আমরা আলোচনা করব, আবারও ফিরে যাব আলোচনায়। আমাদের যেটা আলোচনা ছিল যে তৃতীয় ওয়ানডে নিয়ে আমরা কথা বলছিলাম, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে এই মুহূর্তে। বিরতি থেকে ফিরে আমরা তৃতীয় ওয়ানডে নিয়ে আলোচনা করব। দর্শক, ফিল্ম তেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে নিয়ে, যেটি চট্টগ্রামে হচ্ছে এই মুহূর্তে, এবং কিছুটা বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা দুই বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের ব্যাটে। নাজমুল হোসেন শান্তর কথা আপনি বলছিলেন ব্রেকে, যে তিনি এর আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। লিটন দাসের রানে ফেরাটা খুব জরুরি। দুজনে ইতিমধ্যেই 50 ঊর্ধ্ব রানের পার্টনারশিপ করেছেন। কি মনে হচ্ছে এই পার্টনারশিপটা কতটুকু ভাইটাল হতে পারে? হ্যাঁ, দেখুন, গত ম্যাচটা কিন্তু লিটনের 100 ওডিআই ছিল, একটা মাইলস্টোন ম্যাচে। আমরাও সবাই প্রত্যাশা করছিলাম লিটন একটা স্বাভাবিক একটা ইনিংস দেখবো, কারণ লিটনের সবসময় কিন্তু বলা হয় লিটনের যে ইনিংসের মতো হয় সেটা চোখে দেখতে হয়, মানে এমন অবস্থা যে এটা বহুদিন ধরে মনে থাকে ইনিংসটা, তাই না? খুব সলিড একটা ইনিংস খেলতে পারেন উনি। ব্যাটটা তো উনি মিসপ্লেস কমই হয় ওনার। এখন দেখা যাক, আসলে একটা পার্টনারশিপের যখন দরকার, আপনি পার্টনারশিপটা ক্যারি করলে, এখন যে অবস্থায় আছে, আপনি একটু আগে বলছিলেন যে রান রেটটা 4-এর ঘরে আছে, 5-এর নিচে আছে, তাই না? এখন আপনি যদি পার্টনারশিপ ক্যারি করেন তাহলে কিন্তু 5-এ চলে যাবে। 50 ওভারের ম্যাচে বাংলাদেশের যে কোনো কন্ডিশনে 50 ওভারের ম্যাচে 250 রান কিন্তু অনেক রান। আর আপনার বাইরে ইংল্যান্ড বা কারণ আপনি সাউথ দেখেন আফ্রিকা যেখানে 300 বা তার চেয়ে বেশি হয়, সেখানে বাংলাদেশে 200। আমাদের উইকেটের কন্ডিশন আর এই যে আপনি বাইরের যে প্রচন্ড খরতাপ, আজকে তো জানি না, কালকে তো টেম্পারেচার ঢাকার ছিল 37-এর কাছাকাছি, আজও একই রকম। হ্যাঁ, তাহলে যদি তাই হয় তাহলে এইটা আপনি সেকেন্ড ইনিংসটা আরো বেশি, উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু গরমের পরিমাণটা বেশি হয়। হ্যাঁ, তো সেকেন্ড ইনিংসটা কঠিন হয়ে যাওয়ার কথা। আর সেকেন্ড ইনিংসে কিন্তু দেখা যাচ্ছে ফার্স্টে আপনার মিরপুরে যে দুটো ম্যাচ দেখলাম, সেকেন্ড ইনিংসের কিন্তু আপনি ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে, মানে বৈশিষ্ট্য যদি চেঞ্জ হয়ে যায়, চট্টগ্রামে একই অবস্থা বেশি হয়, ডিফিকাল্ট হয়ে গিয়েছে একটু হ্যাঁ ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার না, সেকেন্ড ম্যাচে আমাদের যেটা মিরপুরে পরের ম্যাচে করছে, সেকেন্ড ইনিংসে উইকেট বেটার হয়েছে, প্রথম ম্যাচে উইকেট আপনার ডেট্রয়েট করেছে। আর চিটাগাং কি করে দেখা যাক কি অবস্থা হয়। কিন্তু আমাদের যে বোলিং স্ট্রেন্থ আছে, আমরা কিন্তু ম্যাচ জিতছি কিন্তু বোলারদের পারফরমেন্সে, স্পেশালি পেসারদের কথা। হ্যাঁ, আপনি যদি বলেন, আপনি বোলিং অ্যাটাকটা তো কোনো অংশে আমাদের ঘাটতি নেই। এখন আপনি মুস্তাফিজের রিপ্লেসমেন্ট, আপনি জানেন যে এই মুহূর্তে ওয়ার্ল্ডে T20-তে এখন যে কারেন্ট বোলার আছে তাদের মধ্যে ডট বলের কিন্তু তিনি কিন্তু এটা অনেক বেটার পজিশনে আছে। ওনার বল খুবই মিতবাহী হয়, উইকেটটা ওনাকে দিবে না পন করে ব্যাটাররা। আপনাকে থামিয়ে দিতে হচ্ছে, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। অবশ্যই যারা পেসার আছেন, মুস্তাফিজ যেহেতু ব্যাক করেছেন, তিনি পাশাপাশি নাহিদ রানা এর আগের ম্যাচে 5 নিয়েছেন। এই বোলারদের নৈপুণ্য, নিশ্চয়ই শরীফুলের কথা বলতেই হয়, তিনি অনেক ধারাবাহিক। এই বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ তৃতীয় ম্যাচটিতেও জিততে পারবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।